আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। নমস্কার, আমি শুভঙ্কর দে। আমরা প্রত্যেকেই সময়ে অসময়ে একা থাকাকালীন, মানুষের মাঝে থাকাকালীন সবসময়ই আমরা নিজেদের মতো করে গুনগুন করে গাইতে থাকি। এখন আমাদের সকলের মধ্যেই যে গলায় সুর রয়েছে তা নয়, আমারই যেমন গলায় সুর নেই, কিন্তু তবু আমরা গান করতে ভালোবাসি। এই ভিডিওটি যারা দেখছো তোমরাও নিশ্চয়ই অনেকেই গান করতে ভালোবাসো। নতুন কোনো গান শুনলে সেটা সবসময় মনের মধ্যে আমাদের চলে গুনগুন করে, সেই নতুন গানের সুরটা সবসময় আমাদের বেজে ওঠে। আসলে গান এমনই এক শিল্প যেটা আমাদের অন্তরাত্মার সঙ্গে মিশে যায়, আমাদের রক্তের মধ্যে প্রবাহ হয় সবসময় তার যে সুরটা। তাই আজকের এই ভিডিওটি গান নিয়েই আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, তোমরা জানো যে তোমাদের একটা বাংলা সাহিত্যের ইতিহাস বলে বই পড়তে হয়। সেখানে তোমাদের প্রথমেই যে পাঠ্যটি রয়েছে সেটা হলো বাংলা গানের ইতিহাস। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে সম্পূর্ণ তথ্য অনুসারে তুলে ধরব যে এই যে বাংলা গান এখন আমরা যা শুনি, সেই বাংলা গানের ইতিহাসটা আসলে কবে থেকে শুরু হলো, মানুষ কিভাবে গান করতে শুরু করলো, মানুষের কণ্ঠে কিভাবে সুর এলো, এই সমস্ত ডিটেলসটা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, প্রথমেই সাহিত্য ইতিহাস বলতে আমরা কি বুঝি, এক প্রাচীন যুগে গিয়ে আমাদের অনুসন্ধান করতে হয়। তো মানুষ যখন কথা বলতে পারতো না, মানে মানুষের এই যে আমরা যে ভাব প্রকাশ করি, আমরা এই যে শব্দগুলো বলছি, এই যে আমাদের কণ্ঠ থেকে যে এই জায়গায় একটা অক্ষর বেরিয়ে আসছে, সেগুলো অর্থপূর্ণ অক্ষর বেরিয়ে আসছে, পদ বেরিয়ে আসে, শব্দ বেরিয়ে আসে, ধ্বনি বেরিয়ে আসে, যাই বলি না কেন, সেগুলো আমরা কমিউনিকেশন করতে চাই। মানে মানুষ কথা বলে কমিউনিকেশনের জন্য। এই যে আমি বলছি তোমাদের কাছে, এটা আমি তোমাদের কাছে একটা বার্তা দিচ্ছি, একটা তথ্য দিচ্ছি, তোমরা সেটা বুঝতে পারছো এবং তোমরাও তার পরিবর্তে রিয়্যাক্ট করছো। এখন মানুষ যখন কথা বলতে পারতো না, যখন আদিম যুগের মানুষ, তখন তারা ইশারার মাধ্যমে নিজেদের ভাব বা নিজেদের মনের ইচ্ছেগুলো প্রকাশ করতো। এই ইশারার বাইরেও মানুষ কিন্তু আরও এক প্রকারভাবে তার ভাবটা প্রকাশ করত, সেটা হলো সুরের মাধ্যমে, অর্থাৎ কণ্ঠে নানা রকম সুর তুলে। এখন বলা হচ্ছে যে মানুষ এই যে গাইছে, মানে আজকের দিনে যে সমস্ত মানুষরা গান করে, যে সকল মানুষদের কণ্ঠে সুর রয়েছে, এই সুর মানুষ আসলে আয়ত্ত করতে শিখেছিল প্রকৃতি থেকে, অর্থাৎ প্রকৃতির নানান রকম পশু পাখিদের ডাককে নকল করে। অ্যারিস্টটল বলে গেছেন, এই যে মানুষ বা আমরা যে সমস্ত শিল্প চর্চা করি, আসলে প্রত্যেকটা শিল্পই হলো নকল করা, অনুকরণ জীব। আমরা মানুষরা খুব ভালো রকমভাবে নকল করতে পারি। আর এই নকলটা করতে পারি বলেই, আমাদের কণ্ঠ নকল করতে পারে বলেই, আমাদের শরীর নকল করতে পারে বলেই আমরা গান করতে পারি, আমরা নাচ করতে পারি, আমরা অভিনয় করতে পারি, আমরা আঁকতে পারি। দেখবে প্রত্যেকটা শিল্পই কিন্তু অনুকরণ শিল্প, মানে প্রকৃতিতে ঘটছে সেইটা আমরা শুনছি, শোনার পর সেটাকে আমরা প্রকাশ করছি, কিছু দেখছি সেটাকে দেখেই আমরা আঁকছি। মানে কোনো একজন মানুষের পার্টিকুলার কিছু বিহেভটাকে লক্ষ্য করছি, সেটাকে দেখেই আমরা অভিনয়, আমরা শারীরিকভাবে বিহেভ করার চেষ্টা করছি। তো মানুষও পশু পাখিদের কণ্ঠের গান শুনে, মানে তাদের যে ডাকগুলো শুনে কিন্তু নিজেদের কণ্ঠে সেগুলোকে নকল করতে শুরু করলো, এবং সেখান থেকেই তাদের একটা সুর চলে এলো, এবং আমাদের যে বাকযন্ত্র, সে বাকযন্ত্রের সুরের ধারাটাকে বুঝতে শুরু করলো। একটা ভিডিও দেখো, এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে।
তাহলে দেখতেই পেলে যে এই যে বিড়ালটা যে করছে, ম্যাও করছে, মানুষ কিন্তু সেটাকে কানে শুনে সে যন্ত্র দিয়ে সেটাকে তোলার চেষ্টা করছে। তাহলে এইভাবেই কিন্তু মানুষ তার সুরের হলো। এখন যেটা বলার, এইভাবে তো সুর তৈরি হলো। এখন মানুষ সেই সুরটাকে কাজে লাগিয়ে তাল ব্যবহার করতে শুরু করলো। আসলে তাল কি? মানে কোনো কিছু একটা মানে মাপ, মানে আমি কতটা ছন্দে বলবো, কতটা তালে বলবো, তালে বললে সেটা শুনতে ভালো লাগবে, সেটাকে তাল বলা হয়। এখন মানুষ তালটাকে ব্যবহার করতে কীভাবে শুরু করলো? হাততালি দিয়ে। এই যে হাততালি দিয়ে একটা তালের ব্যবহার শুরু করলো, পায়ের তালের মধ্যে দিয়ে ব্যবহার করা শুরু করলো নাচের মধ্যে দিয়ে, এবং গাছের ছাল থেকে শুরু করে পাথরের সঙ্গে পাথরের ঘষা লেগে এইভাবে তালটা শুরু করলো। এইভাবেই আস্তে 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 মানুষ সঙ্গীতের ব্যবহার শুরু করলো। এখন এই যে সঙ্গীতের অনুষঙ্গগুলো ব্যবহার হচ্ছে, এইগুলোকে 4টে ভাগে ভাগ করা হলো। সেটা কী রকম? মানে এখন যেগুলো পাই আমরা, যে বাদ্যযন্ত্র হিসেবে যেগুলো পাচ্ছি, সেটাকে 4 প্রকার ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো তারের যন্ত্র, অর্থাৎ তার দিয়ে যেগুলো, অর্থাৎ সেতার, বীণা, এইগুলো। একটা হলো ফুঁ দিয়ে বাজানো, অর্থাৎ আওয়াজ দিয়ে, মানে আমরা আমাদের যে বায়ুটা দিয়ে একটা বাদ্যযন্ত্র ব্যবহার করি, সেটা হলো বাঁশি, মাউথ গান ইত্যাদি রয়েছে। একটা হলো চামড়া দিয়ে ঢাকা, মানে তবলাটায় জাতীয়, খোল বা তবলা জাতীয়। আরেকটা হলো নিরেট ধাতু নির্মিত ওই ঘুঙুর, তারপরে খঞ্জনি, এগুলো দেখবে কীর্তনের সময় এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই 4 প্রকারই কিন্তু বাদ্যযন্ত্র গানের সঙ্গীতের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের এই 4টে প্রকারের নামগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে যেটা মনে রাখতে হবে, মানে এরপর যে ইতিহাসটা আসতে শুরু করলো, যে এরপর আস্তে 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 মানুষ গান করতে শুরু করলো, মানুষের গানের প্রকার নানান রকম হতে শুরু করলো। শাস্ত্রীয় সঙ্গীত থেকে হিন্দি সঙ্গীত হলো, এবং বাংলা সঙ্গীতে এসে পৌঁছালো। বাংলা সঙ্গীতের আবার অনেক ভাগ হলো, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল গীতি আছে, আধুনিক গীতি আছে, এই যে নানান রকম গানের প্রকারভেদ। এখন এই যে গান, বাংলা গান, এই বাংলা গানের প্রথম লিখিত আকারে প্রথম প্রকার মানে পাওয়া যাচ্ছে, সেটা হলো চর্যাপদ। মনে রাখবে যে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হিসেবে কিন্তু আমরা যে সাহিত্যটাকে পেয়ে থাকি, সেটা হলো চর্যাপদ। এখন এই চর্যাপদ বইটা কেমন দেখতে? দেখো, আমার হাতে এই যে চর্যাপদ বইটা রয়েছে, এই যে চর্যাপদ, এই চর্যাপদটাকেই বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম, মানে এইটাতে যে পদগুলো আমরা পেয়ে থাকি, এটাই কিন্তু বাংলা সাহিত্যে লেখা প্রথম বই। ঠিক আছে, এটা 1000 বছরের পুরনো একটি পুঁথি। এটা মূলত যারা লিখেছিলেন তারা তালপাতার পুঁথিতে লিখেছিলেন, এবং তাদের সময়কালটাও ছিল 800 শতকের থেকে 800-900 শতক। আজকে 2025, তাহলে ভাবো কত বছর আগে কিন্তু লেখা হয়েছিল। এবং এখানে যে পদগুলো লেখা হয়েছে, সেইগুলোকেই আসলে বাংলা গানের প্রথম লিখিত আকার, মানে লিখিত প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। তবে এছাড়াও বলা হচ্ছে যে এটা যদি লিখিত আকারে আমরা বাংলা সাহিত্যটাকে ধরে থাকি, এর বাইরেও যদি বাংলা গানের আমরা ইতিহাস ধরতে চাই, তাহলে বলা হচ্ছে যে মৌখিক গানকে, অনেক মৌখিক গান যেগুলো লিখিত আকারে লেখা হয়নি, চর্যাপদের বাইরেও, চর্যাপদের আগেও, সেটা হলো মানে ব্রত করার সময় বা কোনো ধর্মীয় অনুষ্ঠান করবার সময় মানুষের মুখে, বিশেষ করে নারীরা যে গান করতো একসঙ্গে, সেই গানটাকে আদিমতম নিদর্শন হিসেবে ধরা হচ্ছে। তবে তোমাদের পাঠ্য হিসেবে কিন্তু সেটা নেই, সেটা তথ্য হিসেবে রয়েছে। পাঠ্য হিসেবে যেটা রয়েছে সেটা হলো এই চর্যাপদ। এখন আমি এই চর্যাপদ ব্যাপারটা কি, চর্যাপদে কারা কারা কবি ছিলেন, চর্যাপদে কিভাবে চর্যাপদকে কেন গান বলা হচ্ছে, সেই সম্পূর্ণ ডিটেলসটা আমি প্রথমে বলবো। এখন চর্যাপদ সাহিত্যের মধ্যে যে তথ্যগুলি তোমাদের মনে রাখা উচিত, সেগুলোই এখন আমি পরপর বলবো। প্রথমেই বলবো যে চর্যাপদের যে রচনাকাল, সেই সময়সীমাটা একটু মনে রাখবে। এখানে 3জনের ওই ইতিহাসবিদদের মতামত পাওয়া যায়। সেটা হলো, প্রথমে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বলছেন যে চর্যাপদের রচনাকালের সময়সীমা হলো 8ম থেকে 1200 শতাব্দী। আর অন্যদিকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচির মতে চর্যাগানের রচনাকালের সময়সীমা 10ম থেকে 1200 শতাব্দী অবধি। এই দুটো মনে রাখবে। আচ্ছা, চর্যাপদের কবিদের এটা
কবি নাম, তাদের ক্রমিক সংখ্যা, মোট পদ সংখ্যা এগুলো তোমাদের আসবে না, কারণ এগুলো তবু একবার বলে রাখলাম। আচ্ছা, আর এছাড়া আমি বলেছিলাম যে এই যে চর্যাপদকে কেন গানের প্রথম সাহিত্য হিসেবে বলা হচ্ছে, দেখো চর্যাপদের একটা অষ্টম মানে 8 সংখ্যক একটা পদ, দেখো সেই পদের উপরেই রাগের উল্লেখ রয়েছে, রাগ দেবক্রী, প্রতিটা পদের মধ্যেই কিন্তু এই রাগের উল্লেখ রয়েছে। চর্যাপদে কিন্তু কোনো তালের উল্লেখ পাওয়া যায় না, কিন্তু রাগের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও আরও একটা তথ্য মনে রাখবে যে এই চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগের সমস্ত সাহিত্যই কিন্তু সঙ্গীত সাহিত্য হিসেবেই পরিচিত, কারণ সেই সময় মানুষরা পঠিত মানে সাহিত্যটাকে পঠিত হিসেবে সেই সময় ছিল না, সেটা গীত হিসেবেই ছিল, অর্থাৎ যে সাহিত্যগুলো রচিত হতো সেগুলো মানুষের কাছে পৌঁছে যেত গানের মাধ্যমে, ওটা গান করার জন্যেই কিন্তু রচনা করা হতো, তাই সেগুলোকে সঙ্গীত সাহিত্য হিসেবেই ধরা হয়ে থাকে। এবার তোমাদের যেটা মনে রাখতে হবে যে চর্যাপদের মোট কতজন কবি রয়েছেন, 24 জন, পদকর্তা রয়েছেন, আর পদ রয়েছে 51টি। আদি কবির নামটা মনে রাখবে লুইপা। এখন চর্যার যুগে যে গানের প্রসঙ্গ পাওয়া যায়, সেই গানের আবার 6টি অঙ্গ, এই 6টি অঙ্গ তোমাদের মনে রাখতে হবে। স্বর অর্থাৎ সরগম যেটাকে বলা হয়, সা রে গা মা পা ধা নি সা, এই যে সরগমের যে একটা আছে, আর হচ্ছে বিরুদ, অর্থাৎ যখন কোনো গানের নায়কের প্রশংসা করা হয় তখন সেটাকে বিরুদ বলা হয়। আচ্ছা, পদ, 3 নম্বর হলো পদ, পদের মধ্যে অবস্থিত অর্থবহ শব্দগুলিকে পদ বলা হয়, তো গানের মধ্যে যে সমস্ত শব্দগুলো অর্থযুক্ত সেগুলোকে পদ বলা হয়। তেনক, এটা হলো গানের মঙ্গলসূচক শব্দ। পাঠ অর্থাৎ মৃদঙ্গ বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে যে আওয়াজ মানে গানের যে সুর তোলা হতো বা তাল তোলা হতো সেটাকে পাঠ বলা হতো। আর তাল, গানের জন্য যে তাল বোঝানো হয়, তালের কথাটা আমি আগেই বলেছি। তাহলে এই 6টি অঙ্গ মনে রাখবে, স্বর, বিরুদ, পদ, তেনক, পাঠ এবং তাল। চর্যাগীতিতে অনেক প্রকার রাগ ব্যবহার হয়েছে, দেখো একটু আগেই আমি বললাম যে চর্যাপদগুলোর ওপরেই কিন্তু সেটা কোন রাগে গীত হবে সেই রাগটা কিন্তু কবিরা উল্লেখ করে দিয়েছিলেন। তাই এই চর্যাপদে যে সকল রাগগুলো ব্যবহার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পটমঞ্জরি, গবরা, অরু, বঙ্গাল, গর্জরি, দেবক্রী, দেশাকো, ভৈরবী, ধানেশ্রী ইত্যাদি। তবে বর্তমানে এই রাগগুলোর মধ্যে অনেক রাগ কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, যেমন দেবক্রী রাগ নেই, গবরা রাগ নেই, বঙ্গাল নেই, অরু নেই ইত্যাদি। আচ্ছা, আরও একটা তথ্য মনে রাখবে, সেটা বললামই যে চর্যাপদে কিন্তু কোনো তালের নাম উল্লেখ পাওয়া যায় না, শুধুমাত্র রাগের নাম উল্লেখ পাওয়া যায়। আর চর্যাপদে এই সমস্ত গানগুলো গাইবার জন্য যে সমস্ত বাদ্যযন্ত্রের ব্যবহার হতো সেই বাদ্যযন্ত্রের নামগুলো পাওয়া যায়, সেগুলো কি কি, সেটা হলো পটহ বা ঢোল, মাদল, করন্ত, কষাল, ডমরু, বীণা, একতারা ইত্যাদি। তো তোমরা এই চর্যাপদ থেকে প্রশ্ন হলে এরটাই আসবে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসবেই না, এটুকু নিশ্চিত থাকো। ভিডিওটি যারা দেখছো তো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাদেরও কোনো উপকার হবে। আর যদি তোমাদের এই পিডিএফগুলো লাগে, তোমরা যদি চাও যে পিডিএফগুলো তোমরা ফ্রিতে ব্যবহার করবে, তাহলে তোমাদের ইমেলগুলো কমেন্ট সেকশনে দিও, আমি তোমাদের ইমেল করে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।